কিন্তু প্রত্যাহার করেছে। তো এই কাজগুলি কিন্তু এফবিসিআই এর কাজ। এই যে রেট অফ ইন্টারেস্ট দেখেন 16 হয়ে আছে, এটা অ্যাডজাস্ট করবে কি? এটা এফবিসিআই কি করতে হবে, কারণ 16% সুদের হার কোনো দিন ব্যবসা বান্ধব না। কারণ মুক্ত বাজার অর্থনীতিতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা লাভই করে 12%। তাহলে ও যদি 16 ব্যাংকেই দিতে হয়, তাকে লাভ করতে হয় 30%। 30% প্রফিট আমাদের দেশে কোনো ব্যবসায় নাই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 30% প্রফিট করা যায় না। তাইলে আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে 16 রাখার অর্থ হইল, সে যদি প্রফিট করে 12, তাকে অসৎ হওয়ার দিকে আমরা ঠেলে দিচ্ছি। সে হয়তো মাপে কম দিবে, অথবা চালের সাথে পাথর মিশাবে, যেটা নিশ্চয়ই তা না যে একটা, আদারওয়াইজ সে হারায় যাবে। এখন আসলে ওই সমস্যাগুলি, বিদেশি বিনিয়োগ বাড়লে তো আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, ওই সমস্যাগুলি অনেক বড়। দেখেন, আমাদের কিছু কিছু দুর্বলতা আমাদের রাষ্ট্রীয়ভাবে আছে। প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচারের প্রথমেই আসে, আমি তাকে জ্বালানি দিতে পারতেছি না। আপনি জানেন, গত এই যে ইকোনমিক রিভিউ রিপোর্টে গত 2 বছরে আমাদের দেশে কোনো বিনিয়োগ হয় নাই, আমাদের দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় নাই লাস্ট 2 ইয়ার্সে। এটা ইকোনমিক রিভিউ রিপোর্টে আছে। তো এখন 2 বছর আমাদের দেশে যদি কোনো শিল্প না হয়, অর্থাৎ কোনো জব জেনারেশন হয় নাই, হুইচ ইজ ব্যাড সাইন। কি বলছি কথা বুঝতে পারছেন? এইটার অনেকগুলি কারণ আছে। এই সমস্যাগুলি নিরসন আসলে শর্ট টার্মে আপনি পারবেন না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনি দীর্ঘমেয়াদী কিছু গভর্নমেন্টের সাথে এফবিসিআই এর যে কার্যকর যে সমন্বয়, এটার আসলে অভাব থাকে। আমরা দেখি নির্বাচিত প্যানেল অনেকগুলা কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হয়, কিন্তু কার্যকর ভূমিকা রাখে না, পোস্ট ক্যারি করে। এফবিসিআই কে কার্যকর করে তুলতে, আরো বেশি কার্যকর, আরো বেশি শক্তিশালী সাংগঠনিক রূপরেখা দিতে আপনার প্ল্যান কি? আপনার প্রথম যেটা হইলো যে নির্বাচিত বোর্ড, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্টেবিলিটিটা হলো প্রথমেই দরকার। অ্যাকাউন্টেবিলিটি ওটাতে প্রথমেই আসে যে আমি নির্বাচনের সময় আমি জেনারেল বডির কাছে যাব, জেনারেল বডির সমস্যাগুলি আমি জানবো, জেনারেল বডির থেকেই উঠে আসবে তার কি কি সমস্যা আছে। ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, গ্যাস বিদ্যুতের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, চাঁদাবাজের মুখোমুখি হইতেছে। এই সমস্যাগুলি যখন আমি মাঠ পর্যায়ে গিয়ে আমার জেনারেল বডির থেকে শুনবো, তখন আমাকে এগুলি বাইপাস করার কোনো সুযোগ নাই। জেনারেল বডির সাথে তো সমন্বয়তা আছে। এই যে আপনাদের যে সহযোগী প্রতিষ্ঠান সমূহ, চেম্বারগুলো বা অ্যাসোসিয়েশন বা যেগুলো আছে আর কি, এদের সাথেও কিন্তু ইয়ে থাকে না, ভালো সমন্বয় থাকে না এফবিসিসিআই। এটাকে আরো কিভাবে, এইটার আপনার কারণটা তো দেখতে হবে। এটার মূল কারণটা তো ওই জায়গায় যে আমি যখন প্রধানমন্ত্রীর অফিস আমাকে সিলেক্ট করে দিল, মিস্টার এক্স তুমি হওয়ার প্রেসিডেন্ট, আমার তো জেনারেল বডির কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি তো মানুষ, আমি স্বার্থপর, আমি আপনার কাছে কেন যাবো? জেনারেল বডির কাছে আমি কেন যাবো? কারণ আমি তাকে দিয়ে তো আমি নির্বাচিত হই নাই। আমি প্রেসিডেন্ট চেয়ারে বসছি, আমি ওই নাজিল করে। সুতরাং যেখান থেকে ওই আসছে, আমার কাজই হবে সেই জায়গাটাকে সন্তুষ্ট রাখা। আমার কাজ তো তখন ইচ্ছা হবে না, আমি প্রপার ফাংশন তো তখন করব না। কিন্তু যখন একটা নির্বাচিত বোর্ড আসবে, নির্বাচিত একজন সভাপতি এবং সহসভাপতিরা আসবে, তাদের একটা দায়বদ্ধতা থাকবে, তাদের একটা জবাবদিহিতা থাকবে যে হোয়াট শুড আই ডু, আমার কি করণীয়, আমার কি করতে হবে। এই কমিটমেন্টগুলি আমি দিয়ে আসছি আমার সারা দেশের ব্যবসায়ীদের কাছে। সো ওই কাজগুলি তো আমাকে করতে হবে, যেহেতু আমি কমিটেড যে আমি এই কাজগুলি করব। সুতরাং আপনার ব্যবস্থাপনার ভিতরে, সংঘবিধির ভিতরেই গলদ ছিল। আমরা হ্যাপি নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, নির্বাচনে জয় এবং পরাজয়ের বাইরে কিছু নাই। থার্ড পজিশন, রোল নাম্বার 3 হওয়ার কোনো সুবিধা নাই এখানে। জয় এবং পরাজয়, জয় পরাজয় নিয়ে আমি মোটেই অডিট না, যে কোনো একটা কিছু হবে, বিজয়ী হবো বা পরাজিত হবো। কিন্তু এই যে ব্যবস্থা, যে ব্যবস্থার ভিতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, তার কোনো দায়বদ্ধতা ছিল না, আমরা সেই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করেছি। সেই ব্যবস্থাটাকে চেঞ্জ করে একটা নতুন এফবিসিসিআই দ্বার উন্মোচন করে দিয়েছি আমরা, যে এখন জেনারেল বডির কাছে সবাইকে যেতে হবে, জেনারেল বডিকে নিয়ে বসতে হবে, তার সমস্যাগুলি আমাকে জানতে হবে। তার সমস্যাগুলি আমি যখন ইন্ডিভিজুয়াল জেনারেল বডির সবাইকে টাচ করব, আমার রাষ্ট্রীয় সমস্যাগুলি আমার ওখান থেকেই চলে আসবে, যে আসলে আমার ব্যবসায় মূল সমস্যাগুলি কি কি। এরকম 100 সমস্যা আসবে, আমার তো দরকার নেই 100টা, একটা টেনিউর মাত্র 2 বছর,
আপনি 10টা করেন সলভ, 100টা তো আর আপনি পারবেনও না। ইট ইজ এ রিলে রেস। আপনি 10টা করে গেলেন, আপনার যদি পলিসি সেরকম থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত সত্যিকার ভাবে ব্যবসায়ীর জন্য, তাহলে আপনার পরবর্তী প্রেসিডেন্ট এসেও কিন্তু ধারাবাহিকতাটা ধরে রাখবে যে হ্যাঁ আগের প্রেসিডেন্ট ওনার কমিটমেন্ট ছিল 30টা, সেখানে উনি 3টা করে গেছেন, 5টা করে গেছেন। সো বাকি 25টাকে নিয়ে ঝান্ডা নিয়ে পরের প্রেসিডেন্ট আবার এগিয়ে যাবেন। এইভাবেই আমাদের দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নতুন নতুন খাতে আমাদের যেতে হবে, নতুন অনেক খাত আছে। তারপরে আপনার হলো যেগুলি আমরা আমাদের ইশতেহারে দিব, আমরা নতুন বাজার সৃষ্টির জন্য, এবং নতুন খাতও কিছু আছে। যেমন চারকোল একটা সম্ভাবনাময় খাত, যেখানে চারকোল থেকে আপনি জানেন আমাদের এখানে অ্যাশটা আমরা করি, করে এক্সপোর্ট করি, ওখান থেকে আবার কালি আমরা আমদানি করি চায়না থেকে, প্রিন্টারের আপনাদের কম্পিউটার বা ফটোকপিয়ারের কালিটা আমদানি করি। এটা একটা সম্ভাবনাময় খাত। এটাকে যদি আমরা, এটা জানেন যে চারকোলটা জুটেরই একটা আসলে বাই প্রোডাক্ট। এটা আগে পাটকুটি দিয়ে শুধু রান্না করা হতো, এখন কিন্তু ওইটা এক্সপোর্ট হচ্ছে, অ্যাশ করে আমরা এক্সপোর্ট করতেছি। এরকম ছোটখাটো আরো অনেক খাত আছে, সেদিকে আমাদের আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে এই এলডিসি গ্রাজুয়েশনের পর আমরা একটা ধাক্কা খাবো। এই প্রস্তুতিটা কিন্তু এই বিসিএ এর কাজ। আজকে সিপিডি যেই কাজটা করে গবেষণার কাজ, এটা কিন্তু এই বিসিএ এর কাজ, কিন্তু আমরা করতে পারতেছি না। দুইটা কারণে, আমাদের সক্ষমতার অভাব আছে, আর্থিক সক্ষমতার অভাব আছে। এই বিসিএ চলে হইলো সাবস্ক্রিপশনে। আমাদের যে সদস্য 2500 সদস্য, তাদের চাঁদায় এই বিসিএ চলে। বিসিএ কিন্তু কোনো গভর্নমেন্ট ফান্ড পায় না। বিভিন্ন সময় আমাদের আনিস ভাই সময়, আপনাদের যেহেতু ভাইও ছিল, আনিস ভাই ওনারা একটা থোক বরাদ্দ নিয়ে এসে সক্ষমতা বৃদ্ধির জন্য টাকাটাকে চেম্বার এবং অ্যাসোসিয়েশনে ব্যয় করছি। আমি কিন্তু আনিস ভাইয়ের মতো ওই থোক বরাদ্দে আমি বিশ্বাসী না। কারণ থোক বরাদ্দ আপনি ওয়ান টাইম দিলেন, ওয়ান টাইম ওনার কিছু কাজে আসলো, এরপরে আবার সে সিক হয়ে গেল, এটা কিন্তু সমাধান না। আমাদের কিন্তু পরিষদের একটা প্রস্তাবনা আছে, আমরা আমাদের প্রস্তাবনা গভর্নমেন্টের কাছে দিব যে আমরা ভ্যাটের সাথে, সরকার যে ভ্যাট তোলে সেই ভ্যাটের সাথে 5 পয়সা করে, ধরেন 1 টাকায় 5 পয়সা করে বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড গঠন করতে চাই আমরা। সেখান থেকে এফবিসিসিআই কে টাকা দিবে গবেষণার কাজের জন্য, সেমিনার, সিম্পোজিয়াম এন্ড ডাইভার্সিফিকেশনের জন্য এই টাকাগুলিকে আমরা ব্যয় করব। এই যে বিজিএম এর কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করলো, তারা করে, হ্যাঁ, কিন্তু এফবিসিসিআই সেটা না। আরো একটা বিষয় এখানে আছে, সেটা না বললেই নয়। আপনারা জানেন আমাদের জনসংখ্যা 49.6% হলো উমেন, মহিলা, কিন্তু মহিলা সম্পৃক্ততা আমাদের তেমন একটা নাই। আমাদের ব্যবসায়ী মহলে মাত্র 12% হলো মহিলা। সো এইটাকে আমাদের ডেভেলপ করতে হবে। সারা দেশে মহিলাদের কর্মজীবীদের আকারে হোক, ব্যবসা ছোটখাটো ব্যবসায়ের ভিতরে হোক, তাদেরকে সম্পৃক্ত আপনাকে করতে হবে। মহিলার সম্পৃক্ততা না বাড়ালে ইকোনমি কোনোদিন সাস্টেনেবল হবে না। আমাদের প্রায় 3 দশক পরে এই যে সাধারণ পরিষদের সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে। আমি বিশ্বাস করি আমাদের ব্যবসায়ীরা অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, ওনারা যাতে যোগ্য নেতৃত্ব, যোগ্যতম লোককে ওনারা নির্বাচিত করেন, ওনারা যাতে ওনাদের বিবেক বুদ্ধি দিয়ে ওনারা বিচার বিশ্লেষণ করে কার হাতে এফবিসিসিআই, এটা একটা আমানত, এফবিসিসিআই প্রেসিডেন্ট এটা একটা আমানত। সো তারা ভালো আমানতকারীকে ওই চেয়ারে বসাবেন, এটা আমি বিশ্বাস করি। আমাকে ভোট দিন, আমি এটা বলি না, আমি দোয়া চাই। আপনি কি মনে করেন যে আপনার প্যানেলটা সেরা? কি কারণে সেরা আপনার প্যানেল? আপনার প্যানেল নির্বাচিত করলে ভালো থাকবে ব্যবসায়ীরা, ভালো থাকবে বাংলাদেশ, এটা আপনি কি কারণে মনে করেন? আপনি হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে অলরেডি 3 থেকে 4টা প্যানেল মাঠে বিদ্যমান। আমাদের নির্বাচিত হলে আমরা কি করব, এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরে আমাদের যে রাষ্ট্রীয় সমস্যাগুলি আসবে সেগুলি কিভাবে অ্যাড্রেস করব, এফবিসিসি এর ভিতরের অর্গানোগ্রাম কিভাবে করব, রিসার্চ উইং কেমন হবে, কিভাবে করব, এই জিনিসগুলি নিয়ে ইতিমধ্যে আমরা গবেষণা আলোচনা করে আমরা একটা রূপরেখা তৈরি করে ফেলছি। অন্যান্য প্যানেলগুলি শুধু ভোট ক্যাম্পেইনে আছে, তাদের কিন্তু সেরকম কোনো রূপরেখা নাই। ওই বিবেচনায়
এবং আমরা যে এই রিফর্মটা বর্তমানে 31 বছর পরে যেই রিফর্মটা হলো, যে সংস্কারটা হলো, এইটা আমাদের অক্লান্ত পরিশ্রমে সাধারণ ব্যবসায়ীদের প্রাণের দাবিগুলিকে আমরা সরকার থেকে আদায় করে নিয়ে আসছি। ওই সমস্ত বিবেচনায় আমি মনে করি আমাদের পরিষদ সবার থেকে এগিয়ে আছে এবং আমরা সারা দেশের সমস্ত ব্যবসায়ীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।